দিন 12 তারিখে যাচ্ছি, এর মধ্যে কিন্তু যে 17 বা 19 তারিখের যে হাজির ওরা কিন্তু আমাদের সাথে জয়েন করে ফেলতেছেন সাফাটা, ওরা থাকবেন 3 দিন। এই আমরা সব এই 49 জন হাজির মধ্যে 47 জন হাজি আমরা 4 জিলহজ আপনার সাফাটা থেকে আপনার শিশার হোটেলে ট্রান্সফার করব। আমরা চেষ্টা করব আমাদের লাগেজ গুলো আপনার আগের দিন রাতেই আমাদের হোটেলে ওই শিশার হোটেলে নিয়ে যাওয়ার জন্য। আমাদের হয়তো আপনাদের কাছ থেকে কয়েকজন ভলান্টিয়ার লাগবে, আমাদের নিজস্ব ভলান্টিয়ার থাকবে, মিলে আমরা আপনার অন্য একটা ট্রান্সপোর্টের মাধ্যমে গাড়ি ইয়েগুলো পৌঁছায় দেবো লাগেজগুলো। সো পরের দিন যেটা হচ্ছে যে আমরা আর লাগেজের জন্য টানাটানি করতে হবে না, কারণ ওই দিন প্রচন্ড রাশ থাকে। এমনও হয়েছে, দেখা গেছে এর আগের সময়গুলো 1.5-2 ঘন্টা পর্যন্ত সাফা টাউনের নিচে দাঁড়ায় থাকছি আমরা, গাড়ি আসতেছে না, পুলিশ আসতে দিচ্ছে না। আপনারা গেলে সিচুয়েশনগুলো দেখতে পাবেন যে পুলিশ কিভাবে আপনার ইয়ে করে আর আটকে দেয়। এই বছর আমি যে আপনার গত মাসে ওনায় গিয়েছিলাম, আমরা ইহরাম পড়া অবস্থা আমাদের গাড়ি সাফাটারে ঢুকতে দেয়, আমি সাফাটারে ছিল ঢুকতে দেয়, ঘুরিয়ে দিচ্ছে। আমি জানতে বলতেছি যে আমি হোটেলে উঠবো, এই হচ্ছে আমার রিজার্ভেশন, ওরা কোনো কথাই শুনতেছে না। পরে আপনার যেটা হচ্ছে আমরা নেমে গেছি, আর ওইখানে এক রোহিঙ্গা ছিল, ও সাফা পুলিশকে ম্যানেজ করে আমাদেরকে গাড়িটা ঢুকতে দিচ্ছে। আচ্ছা, এনিওয়ে, তো আমরা শিশা হোটেলে চলে যাচ্ছি। মিথ্যে হচ্ছে মামুন ভাইরা শিশা হোটেলে পৌঁছে যাবেন। আপনার কিভাবে যাবেন কি যাবে এটা ইনশাআল্লাহ আপনার সাথে ওয়ান টু ডিসকাশন করে নেব। শিশা হোটেলে আমরা 4 তারিখ যাচ্ছি, 4 তারিখ রাত, 5 তারিখ রাত, 6 তারিখ রাত, এই 3 দিন আমরা শিশা হোটেলে থাকবো। 7 তারিখ 10টা থেকে শুরু করে একদম পরের দিন ভোর পর্যন্ত আমাদের স্ট্যান্ড বাই থাকতে হবে। যখন মোয়াল্লেম আমাদেরকে গাড়ি পাঠাবে, এটা কিন্তু আমাদের বাসে যেতে হচ্ছে মিনায়, তখন আমরা ওই সময়ে আগে আপনাদেরকে জানাবো আমরা গাড়ি কটার সময় আসবে। তার আগে আপনারা এভাবে কাপড় পরে নেবেন এবং আপনাদের বিলঙ্গিংস যেগুলো শিশা নিতে হবে সেগুলো আমরা আপনাদেরকে আগে থেকে জানিয়ে দিব, ওগুলো রেডি করে থাকবে, নিয়ে আমরা শিশায় চলে যাবো ইনশাআল্লাহ। তাহলে আমরা ধরে নিচ্ছি ইদার আপনার 7 তারিখ রাতে অথবা 8 তারিখ সকালে আমরা মিনায় পৌঁছে যাচ্ছি। মিনায় ছেলে এবং মেয়েদের জন্য টেন্ট আলাদা হবে। এমনও হতে পারে যে একটা টেন্টের মাঝখানে পর্দা দিয়ে সামনে ছেলে পেছনে মেয়ে হতে পারে, আবার এমনও হতে পারে মেয়েদের টেন্ট সম্পূর্ণ আলাদা, বাট পাশাপাশি হবে, এমন না যে অনেক দূরে মেয়েদের এটা চলে যাবে। ডিনার যে অ্যাকোমোডেশন, এইটার ব্যাপারে আপনারা একটু অবশ্যই আপনার ইউটিউবে সার্চ করে একটু দেখে নেবেন, কারণ এই জিনিসটা হচ্ছে পাশে 2.5 ফিট আর লম্বায় হচ্ছে 5.5 ফিট। এই টাইপের বেড, ছোট ছোট জালি মাটি একদম পাশাপাশি করে দেওয়া থাকে। সো কেউ যখন আপনার চিত হয়ে শুবে, শোল্ডার টু শোল্ডার আরেকটার সাথে লেগে যায়। তো এই জিনিসটা আপনাদেরকে মেন্টালি প্রিপারেশন নেওয়া উচিত। এবং একটা টেন্টে প্রায় 72 জন, 70 থেকে 72 জনের মতন ইয়ে থাকে, হাজির থাকেন এখানে। টয়লেট ম্যানেজমেন্টের কথা তো ভাইরা আলাপ করছেন, আগের চাইতে এখন মাছ বেটার হয়েছে, বাট স্টিল আপনার মানে এমন বেটার হয় না যেটা আমরা অভ্যস্ত, কিন্তু আগের চাইতে আগে যে ভয়াবহতা ছিল সেটা থেকে আপনার অনেক অনেক বেটার হয়েছে। এক বিষয় যেটা বললাম যে পুরুষটা কাজ করে, পুরুষটা কাজ করলে যেটা হবে যে আপনি চোখটা বন্ধ করেও কি বলে স্প্রে করে জায়গাটা ক্লিন করে নিতে পারবেন, আগে তো তাও ছিল না। আর যদি দরকার হয় তাহলে আপনারা যে বললাম যে মাস্ক ইউজ করলেন, আপনার জরুরি শেষ হয়ে গেলে মাস্কটা আপনার কোনো ডাস্টবিনে ফেলে দিলেন। চেষ্টা করবেন ওয়াশরুমে যাওয়াটা সালাতের আগে না করে বেশ কিছু আগে করার জন্য, অথবা সালাতের পরে করার জন্য। আপনার যদি টয়লেট ইউজ করতে হয়, আমি বলবো যে ঠিক সালাতের পর যান, তাহলে ফাঁকা পাবেন। আপনি যদি সালাতের আগে যান, নামাজের সময় আগে যান, দেখবেন অ্যাটলিস্ট 10 থেকে 15-20 জনের পেছনে দাঁড়াতে হচ্ছে। এবং দাঁড়ানো মানে কি, আপনার গায়ের পেছনে ধাক্কা দিয়ে একজন দাঁড়ায় থাকে, মানে খুবই ওয়ার্ড একটা জিনিস। আপনি চিন্তা করেন এই টয়লেটে কেউ গেছে আর আপনি ঠিক গেটের সামনে দাঁড়ায় আছেন। এগুলো মেন্টালি এবার নিজেকে প্রিপেয়ার করা যায়, হ্যাঁ এগুলো হতে পারে। এবং যে কোনো হালতে আসলে ওই জিনিসটাকে আপনি যখন মেন্টালি প্রিপেয়ার থাকবেন যে হ্যাঁ ওয়ার্স্ট কেস ইয়ে হবে। যেমন আমার হাজিরা বলে, আমি যদি আপনাকে 100 দিতে পারি, 100 মানে 100 ইনশাআল্লাহ আশা করতে দিব, আমি কিন্তু আপনাকে বলি যে আমি ভাই 60 দিব। এই জন্য বলি যে আমি আপনাকে মেন্টালি প্রিপেয়ার রাখি, কোনো ধাক্কা যেন না লাগে। সো এই জন্য হচ্ছে ওই ওয়াশরুম ম্যানেজমেন্টটাও আপনাকে এবারকে মেন্টালি প্রিপারেশন রাখতে হবে। গত বছর পাইনি, এই বছর দেখছি যে সাবান নেওয়ার জন্য আলাদা জোন ছিল, কিন্তু সেখানেও দেখছি লোকজন টয়লেট করে রেখে দিচ্ছে।
এই হচ্ছে অবস্থা। ট্রেনের কথা বললাম যে আপনার যেহেতু আমাদের ট্রেনে যেতে হচ্ছে, তো আচ্ছা এখানে পেছনে চা আছে, আপনারা চাইলে একটু চা কিনতে পারেন। যে ট্রেনটা জার্নিতে আমাদের একসাথে থাকতে হবে। আমরা মিনাতে পৌঁছে 8 তারিখ রাতে অথবা 9 তারিখে আরাফা যাব বাই ট্রেন। আরাফা ট্রেনে একটাই ট্রেন, এই ট্রেনের লোকে একটা ট্রেন থাকে অনেক বড়, 400 জন অ্যাকোমোডেশন থাকে, এক সাইডে পুরুষরা থাকে, এক পাশে মেয়েরা থাকে। এইখানে না পর্দার এটা মেনটেন করা যায় না, কারণ এটা যত লম্বা একটা ট্রেন থাকে ওটার মাঝখানে কোনো যে আমরা নিজেরা যে চাদর টাদর দিয়ে যে ব্যারিয়ার সৃষ্টি করবো ওই সুযোগ থাকে না, কারণ মাঝখানে পিলার থাকে না। তো এই জন্য পর্দাটা এনশিওর করা ডিফিকাল্ট। তো আমাদের মা বোনদেরকে ওনাদেরকে ওইভাবে একটু ইয়ে থাকা আর কি, প্রিপেয়ার থাকা। আর যেটা আরিফ ভাই বলছেন যে দোয়ার ব্যাপারটা আরাফার ময়দানে, আমিও বলি যে আপনি আপনার ট্রেনটি না থেকে জাস্ট ট্রেনটা বের হয়ে আশপাশে একদম যেন আপনার সাথীরা যদি বের হয়ে চলে যায় আপনি দেখতে পান, এমন জায়গায় গিয়ে দাঁড়িয়ে আপনি আপনার দোয়াগুলো করেন। শিশার খাবার যেটা হয়, আমি আল্লাহ রাব্বুল ইজ্জত আমাকে অনেকবার নিয়েছেন, আমি এখন স্টিল শিশার কোনো খাবার খেতে পারি। সরি, শিশা না, এই শিশার খাবারটা বলি। শিশা হচ্ছে আপনাদেরকে আমরা ডাবল কোর্সের দিয়ে দিব, বাফেট থাকবে, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার। যেমন লাঞ্চে মাছও থাকবে, মাংসও থাকবে, ডিনারও মাছও থাকবে, মাংসও থাকবে, ব্রেকফাস্টও আপনার মোটামুটি হেলদি থাকবে শিশার খাবার। বাট বিনার খাবার আমি স্টিল এখনো খেতে পারি না। আমি যে গ্লুসন ফ্রুটস এগুলো খেয়ে থাকি, ও যেটা দেয় ওরা ওটা খাওয়া যায় না, আমি খেতে পারি না। ওরা যেটা দেয়, ভাত দেয়, সেদ্ধ মুরগি, একটা যে ফার্মের মুরগি একটা ঝোল টাইপের কিছুর মধ্যে ডুবিয়ে দিয়ে দেয়, দ্যাটস ইট। সকালবেলা সৌদি আরবে একটা রুটি পাওয়া যায়, সেই রুটি আর যে চানার ডাল দেয়, আর মাঝে মাঝে চিজ দেয়। আর রাতও এরকম হচ্ছে আপনার মুরগি অথবা গরু আর হচ্ছে আপনার ভাত দেয়। তো ওইটা যদি খেতে না পারেন তাহলে আপনারা যাওয়ার আগে মিনায় যখন যাবেন তখন অ্যাটলিস্ট 2 দিন যেন আপনারা খেতে পারেন এমন কিছু, সে বানানা, কিছু ফ্রুটস অথবা হচ্ছে ক্রুসান, এগুলো নিয়ে যাওয়া। মিনা থেকে আমরা যখন আরাফা যাচ্ছি বাই ট্রেনে, আরাফা তো বললাম, আরাফা থেকে ঠিক মাগরিবের পরে আমরা বের হয়ে চলে যাবো মুজদালিফায় বাই ট্রেন। মুজদালিফায় যে কোনো একটা জায়গায় আমরা ইয়ে করবো, তাঁবু গাড়বো, ওইখানে এক সাইডে মেয়ে এক সাইডে ছেলেরা থাকবে। পরের দিন সকালে আমরা ইনশাআল্লাহ হেঁটে আপনার জামারায় যাব, জামারায় গিয়ে পাথর মেরে, ইতিমধ্যে পাথরটা আমরা কালেক্ট করবো মুজদালিফা থেকে। পাথর মেরে আমরা চলে যাবো হচ্ছে আমাদের শিশার হোটেলে। শিশার ওদেরকে দিয়ে দিবে, ট্রেনের রিস্টব্যান্ড দিবে, অবশ্যই চেক করবে না, ওটা দিবে না। এটা গত 24 সালে আমাদের কয়েকজন হাজি ট্রাই করলো, আমাদের ট্রেনে দিয়েছিল। 25 আমরা বাসের রোডে ছিলাম, 24-এ ছিলাম ট্রেনে নিতে, বা তাদেরকে 1.5 ঘন্টা হাঁটার পরে আবার স্টেশনে ব্যাক করতে হয়েছে। তো ওই ট্রাই না করাই ভালো, পুলিশ আটকে দেয়, আপনি যেতে দেয় না। জামারা পৌঁছে, সরি শিশার হোটেলে পৌঁছে আমরা রেস্ট নিব, নিয়ে আমরা আমাদের চুল ফেলে দিব। এটা নিয়ে একটা বিতর্ক আছে যে সিকোয়েন্স যেগুলো, যে আপনি পাথর মারবেন, তারপর আপনার কোরবানি হবে, তারপর আপনি চুল ফেলবেন, এইটা নাকি পাথর মারার পরে আপনি চুল ফেলে দিবেন, কোরবানি পরে হবে। সো এইবার 2025 সালে আমাদের সাহেব ছিলেন ডক্টর মঞ্জুর এলাহি। সো উনি আমাদের কয়েক ভাই আমরা ওয়েট করতেছিলাম, আমাদের এখনো কোরবানি হয় নাই, যেটা সাহেব মাথা কামিয়ে চলে আসছে। আপনি মাথায় এগুলো আপনার কোরবানি হয়ে গেছে, কোরবানি হওয়া তো জরুরি না, সো আপনি চুল ফেলে দিতে পারেন। সো পরে আপনাকে আপনার চুল ফেলে দিই। তো এই জিনিসটা যেটা হচ্ছে যে এটা অ্যালাউ, একদম বাংলাদেশের প্রথম সারির কয়েকজন মানে দায়ের মধ্যে কিন্তু ডক্টর মঞ্জুর একজন। সো উনি নিজে এই জিনিসটা করেছেন। সো আপনারা চাইলে ওয়েট করতে পারেন, বাট আপনারা চাইলে আগেও চুল ফেলে দিতে পারবেন। আর যেহেতু এবার দস্তকের মাধ্যমে সৌদি গভর্নমেন্ট রেসপন্সিবিলিটি নিয়ে নিচ্ছে, তো আপনি জানবেনও না যে আপনার কোরবানি কখন হচ্ছে। জি অবশ্যই, আপনার তো যখন আমরা উমরা করবো তখন একবার আমরা চুল ফেলে দেবো, বাট ওই হতে হতে আবার চুল উঠে যাবে।
আর আমরা যদি তায়েফ যাই তাহলে তো আপনি আরেকটা মিকাত যেহেতু অতিক্রম করতেছেন, আপনি আরেকটা উমরা করার সুযোগ পাবেন। দেন হচ্ছে 10 তারিখের কথা আবার ব্যাক করি। 10 তারিখে আপনার জোহরের আমরা লাঞ্চ করে আমরা ইনশাআল্লাহ ইতে যাব, এই হারাম উদ্দেশ্যে রওনা করব। এইখানে যেটা চ্যালেঞ্জ হচ্ছে 2025 সালে আমরা দেখেছি, 2024-ও দেখেছি, যদিও আমাদের চার্টার বাস থাকে বাট বাসকে হারামের কাছাকাছি পর্যন্ত পুলিশরা পৌঁছাতে দেয় না। দেখা যায় যে অনেক সময় 1 থেকে 2 কিলোমিটার দূরে হচ্ছে বাস আপনার আটকায় দেয়। তখন কিন্তু আমাদের প্রিপারেশন নিতে হবে যে আমাদের হেঁটে ওই রাস্তা যাওয়ার জন্য। একই রকম ভাবে আমাদের যখন 10 থেকে শেষ করলাম, শেষ করে আপনার যখন আবার আমাদের বাসের জন্য আসবো, তখনও দেখা যায় যে বাসে অনেকটা দূরে হেঁটে গিয়ে বাসে উঠতে হয়। এই জিনিসটা যদিও আমাদের কিন্তু আবার বলতেছি আমাদের চার্টার বাস থাকবে, কিন্তু এইটুকু হাঁটতে বলতে পারে। আল্লাহ সহজ করো, আমরা দিয়ে করি যে আল্লাহ সহজ করে দেন, কিন্তু বলতে পারে যে বাস থাকা সত্ত্বেও অনেকটা পথ হাঁটতে হচ্ছে। আমরা সেই বাস নিয়ে চলে আসবো আবার মিনায় এসে রাতের ডিনার শেষ করে আমরা এই বাস দিয়ে চলে যাব আমরা চলে যাবো সীসা থেকে রাতের ডিনার করে আমরা চলে যাব মিনায়। এই যে মিনায় যাব, আমরা কিন্তু মিনায় টেক পর্যন্ত বাসে পৌঁছাতে পারবো না, যদি আমার কাছে চার্টার বাস আছে এবং স্টিকার যুক্ত বাস আছে। পুলিশ ওই জায়গায় 10 ডিগ্রি কোনো বাসকে অ্যালাউ করে না, ওদের ভিআইপি ছাড়া, মুভমেন্ট ছাড়া। তো বাসটাকে এমন জায়গায় আমাদেরকে নামিয়ে দিবে যেখান থেকে আপনার টেন্ট 1 থেকে 2 কিলোমিটার আপনাকে হাঁটতে হবে। ওই প্রিপারেশন রাখা যে আমরা 1 থেকে 2 কিলোমিটার হেঁটে আমরা মিনায় পৌঁছাবো। আবার যেটা হচ্ছে পরের দিন 11 তারিখ আমরা যে মিনা থেকে জামারা থেকে মিনা আসবো, এটা আমরা ট্রেনেও যেতে পারি, হেঁটেও যেতে পারি। ট্রেন মানে কিন্তু এইটা না যে আপনি গিয়ে ট্রেনে উঠলেন, আপনাকে জামারায় পাথর যেখানে মারবেন ওইখানে নামালো, আবার আপনি ট্রেনে উঠলেন, আবার আপনার মিনার ট্রেন যেখানে এখানে আনলো। ব্যাপারটা এইটা কিন্তু না। আপনার মিনার ট্রেন থেকে দেখা যাচ্ছে 1 থেকে 2 কিলোমিটার দূরে হয়তো বা আপনার স্টেশন হবে। 1 কিলোমিটার দূরে হয়তো স্টেশন, বাট এটা যে অ্যাপ্রোচ রোড, সেই রোড দিয়ে যেতে দেখতে হবে যে হাঁটতে হচ্ছে 2 কিলোমিটার। একইভাবে ট্রেন থেকে নেমে যে আপনি জামারা যাবেন, মিনিমাম আপনাকে 2 কিলোমিটার হাঁটতে হবে। তো হাঁটতে হবে, এই যে হাঁটা যেমন আমি দেখেছি আমার 10 ডিগ্রি হচ্ছে আপনার 25 কিলোমিটার পর্যন্ত আমার হাঁটতে হয়েছে, টোটাল 25 কিলোমিটার। আমার যে মানে ক্লক সাই করা সহকারে করতেছে। তো এইটা মেন্টালি আপনার প্রিপারেশনটা আমার কিভাবে হাঁটবো, কেমনে হাঁটবো এই চিন্তা করবেন না, কারণ হাঁটতে তো হবেই, ছেড়ে দেন না আল্লাহ করে। আমার যেটা হয় আপনার, আমি একটু দিক কম চিনি, আমি উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এগুলো রাস্তাঘাট। আমার ছেলে এখনো বলে যে আমি এতবার গেছি, মানে আমি এখন ওই মদিনায় নেমে যে ওই রেস্টুরেন্ট খুঁজে পাই না, ওরা আমাকে গাইড করে যখন ওরা আমাদের সাথে যায়। আমার ছেলে আমার সাথে আমার ওয়াইফ অনেকবার গেছে, আমরা প্রতি বছরে একবার যাওয়ার চেষ্টা করি। তারপর আমি চিনি না হোটেল থেকে রেস্টুরেন্ট কোথায়, ওরা আমাকে গাইড করে। তো সেই আমি 2024 সালে বলতেছি, আমি প্রায় এরকম ধরেন আগের মুজদালিফায় রাতে থাকা, তারপর হেঁটে আপনার রোড, তখন মারাত্মক রোদ ছিল গত 2024-এ। আপনার হোটেলে আসছি সীসায়, এসে দাঁড়াইছি লিমিটে, আমার 2জন হাজি, ফিমেল হাজি ফোন দিচ্ছে আমাকে যে মাহফুজ ভাই আমরা তো হারায় গেছি। সবাই কাঁদতেছেন, 2জন মহিলা একা, ওনাদের কিন্তু সঙ্গে পুরুষ ছিল, পুরুষদের কোনো হারায় ফেলছে। এটা একটা মানে লেসন। কোনো অবস্থাতে আপনারা যারা কাপল আসছেন বা মাকে নিয়ে যাচ্ছেন বা বোনকে নিয়ে যাচ্ছেন, দরকার হলে একজনের কাপড়ের সাথে আরেকজন কাপড় গেড়ো দিয়ে রাখতে হবে, তারপর হারানো যাবে না, কোনো অবস্থাতেই না। কোন অবস্থাতেই মুজদালিফার রাতে ওয়াশরুমে একা যাওয়া যাবে না, রাত দিন কখনোই না, এবং ফোন নিয়ে যেতে হবে। এটা কিন্তু বারবার বলতেছি, মেয়েরা একটা বা ছেলেরা একটা ছোট ফোন ক্যারি করার জন্য দরকার হলে ব্যাগ নেন, যেন ওটা নিয়ে ওয়াশরুমে যেতে পারেন। আচ্ছা, ওই 2 ভদ্রমহিলা এজেড পারসন আমাকে বললেন যে আমি হারাই গেছি। কোথায় আছেন? একটা বলল সীসা বিদ্যালয়ের কাছে। তো দেখেন ভাই, যে আমি রাস্তাঘাট খুব একটা ভালো মতো চিনি না, আমি এই ঠাটা রোদের মধ্যে রাস্তায় বের হয়ে গেলাম ওদেরকে খোঁজার জন্য, এবং প্রায় 2 কিলোমিটার দূরে রাস্তায় লোকজনকে জিজ্ঞেস করতে করতে আমি পৌঁছালাম। আমার সঙ্গে ছাতা ছিল, কিন্তু আমি ছাতাটা নিতে ভুলে গেছি টেনশনে।
ও আচ্ছা, বলতে বলতে গেছি, এর মধ্যে আমি যে আসছি, আমার যে আপনার এজেন্সি ওনার ছিল, উনি মুজদালিফায় আপনার একটা জায়গায় সকালবেলা পড়েছিল। আমার একজন হাজি এসে বললো যে অমুক ভাইতে পড়ে আসছে, তো ওনাকে আমি রেস্কিউ করি। উনি হুইল চেয়ারে করে নিয়ে সেই জামানা থেকে আমি সীসা পর্যন্ত হুইল চেয়ারে করে ওনাকে নিয়ে আসি। সো ওইটা কিন্তু একটা বিশাল হ্যাসেল হয়েছে। তারপর রাস্তা মিস করে ফেলছিলাম, ওইটা একটা কাহিনী। এই অবস্থায় সীসায় আসছি, এসে দুজন হাজি হারাই গেছে, ওনাদেরকে আনতে গেলাম। এই পুরো রাস্তায় দেখলাম প্রচুর মানুষ থেকে আসতেছে, অনেকের কাছে ছাতা 4টা-5টা করে ওই মাথা করে নিয়ে আসতেছে, ওটা যে ফ্রি ছাতা দেয়। আমি অনেকের কাছে চাইছি, আমাকে একটা ছাতা কেউ দেয় নাই। তো আমি গেলাম, গিয়ে ওনাকে খুঁজে পেলাম, গিয়ে ওনাকে নিয়ে আসলাম। এটা বলার উদ্দেশ্য এই যে আমি আপনার প্রতি মুহূর্তে আমার জামানা থেকে যখন সীসা যায়, মনে হচ্ছিল যে আমি পড়ে যাচ্ছি, আমি আর পারতেছি না। আমি আল্লাহ আমাকে সীসা পর্যন্ত নিছেন, এবং ওইখান থেকে আবারও 2 কিলোমিটার দূরে গিয়ে আমি দুজন হাজিকে রেস্কিউ করছি এবং তাদেরকে নিয়ে আসছি। এটা কিভাবে সম্ভব? এটা সম্ভব বিকজ অফ আমি তাকুল আল্লাহকে ছেড়ে দিয়েছিলাম নিজেকে। তো আপনাদেরকে বলবো, আপনারা পারবো না, হবে না, এটা তো মাথায় রাখবেন না, হবে ইনশাআল্লাহ, মানে বিন্দাস হবে, এটা চান্স রাখবেন। ওই যে ভাই বললো না যে আইসক্রিমের কথা, আমাদের একজন কলিগ আছে উল্লাস ভাই, ও কি বলতো যে ও অনেকবার হজ করছে, যে ওর বিরিয়ানি খেতে ইচ্ছা হয়েছে ইতে, এই মিনারিতে। তো দেখা গেছে যে ও হাঁটতেছে, পাঁচ থেকে লোক ওকে বিরিয়ানি প্যাকেট ধরাই দিচ্ছে। ও মুজদালিফা থেকে হাঁটতেছে, ওর আপেল খেতে ইচ্ছা হয়েছে, বললো যে হাঁটতে আসছে, লোক একজন আমাকে আপেল ধরাই দিচ্ছে। এটা আপনার কাছে গল্প মনে হতে হবে, বাট দিস ইজ রিয়েলিটি, এগুলো হয়। আপনি চাইতে দেরি হবে, পাইতে দেরি হবে না। সো নেগেটিভ কোনো চিন্তা করবেন না, অলওয়েজ পজিটিভ চিন্তা করবেন, এটা ইনশাআল্লাহ হবে। যত আপনি খুদ করবেন, যত কিন্তু করবেন, তত আপতিত বিপদ আপনার উপরে আসবে, এটা একদম গ্যারান্টেড। আর যত নিজেকে ছেড়ে দিবেন, যা হয় আল্লাহ যা করে, আল্লাহ আমাকে নিয়ে আসছেন, রেসপন্সিবিলিটি উনার, দেখবেন সব সহজ হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে যেটা বলতেছিলাম যে আমরা 12 তারিখে জামানের পাথর মেরে আমরা আবার সীসায় ব্যাক করব। সীসায় ব্যাক করে 13 তারিখে আমাদের যে বাস, সেই বাসে আমরা আপনার নিতে যাচ্ছি, এই বিদায় তওয়াফ করতে যাচ্ছি। শেষ করে 14 তারিখে সকালবেলা আমরা মদিনায় রওনা হব। মদিনায় ম্যাক্সিমাম ভাইরে আপনারা হচ্ছে আসলে 3 দিন থাকবেন। ওই 13 জন ছাড়া সবাই, মানে 22 দিনের এবং হচ্ছে 17 দিনের গ্রুপের ভাইরে হচ্ছে আপনারা 3 দিন থাকবেন। আপনাদের জন্য যেটা হচ্ছে যে খুব ফিউ চান্স যে আপনারা মদিনা থেকে ফ্লাইট পাবেন, খুবই এটা মানে আমার মনে হয় যেটা এটা হচ্ছে হয়তো 25-75% হচ্ছে আপনি পাবেন, 70% মদিনা থেকে ফ্লাইট পাবেন না। তো এটা মেন্টালি প্রিপেয়ার্ড থাকা যে আপনাকে জেদ্দা হয়ে আসতে হতে পারে। তো এই মদিনা টু জেদ্দা বাই রোডে আপনাকে আসতে হবে, এগুলো সব আমরা অ্যারেঞ্জ করবো, বাট আপনাকে একটা লম্বা জার্নি করতে হতে পারে। বাট আল্লাহ সহজ করলে মদিনা থেকে ফ্লাইট পেয়ে যাবেন ইনশাআল্লাহ। যেহেতু সময় খুবই স্বল্প, আপনি 14 তারিখে যাচ্ছেন, পৌঁছাইতে রাত হয়ে যাবে, 14 তারিখ চলে গেল, 15 তারিখ, 16 তারিখ থেকে 17 তারিখে আপনাদের ব্যাক করতে হবে। এইখানে একটা চ্যালেঞ্জ পার্ট আছে। চ্যালেঞ্জটা হচ্ছে আপনার পাসপোর্ট রেস্কিউ করা। যেহেতু পাসপোর্ট আমাদের কাছে থাকে না, এটা মওলানার কাছে থাকে, তো এই পাসপোর্টটা আপনার মওলানা অফিস থেকে গিয়ে দিয়ে আসতে হয়। তো এই 3 দিনের জন্য, 3 দিন পরে যে পাসপোর্টগুলো যে সাধারণত ওরা দিতে চায় না, ওরা বলে যে তোমরা ওই বাসে ইয়ে করে দিবে। আমরা ট্রাই করবো যে পাসপোর্টটা আনতে পারে কিনা আগের দিন, যদি হলে তো হলো, আর না হলে পরের দিন যে ওরা বাস দেবে, বাসের ড্রাইভারের কাছে পাসপোর্ট দিয়ে দিবে, আপনারা সেই পাসপোর্ট এয়ারপোর্টে পৌঁছার পরে পাবেন। আপনাদের লাগেজ যেটা হচ্ছে, যদি আমরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে টিকিট করতে পারি, তাহলে আপনারা 2 পিস লাগেজ পাবেন। যদি থার্ড ক্যারিয়ার টিকিট হয়, তাহলে হয়তো 2 পিস আপনি 1 পিসও পাইতে পারেন। তবে কি হবে এটা ইনশাআল্লাহ আমরা আগেই জানাই দেবো, কারণ আমরা টিকিট এখনই সার্চ করতেছি, এখন পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে আপনারা জিনিসটা ওপেন হয় নাই। আপনাদের যদি কারো কোনো পিআর থাকে সৌদি এয়ারলাইন্স, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে, তাহলে আমরা বলবো একটু আপনারা আলাপ করে রাখেন, যেন আমরা ওই ডেটে অ্যাটলিস্ট 40-50টা টিকিট পাই। আপনি যদি আলাপ করে রাখেন, যদি রেফারেন্স থাকে, বাংলাদেশের রেফারেন্স হয় না, এমন কিছু নাই। আমি তো টাকা তো বিক্রি করবেন, আর আমি টাকা দিয়ে টিকিট করবো। তো যদি কোনো একটু লিঙ্ক থাকে, আপনি যদি বলে রাখেন, উনি যদি হেল্প করে, তাহলে আপনার জন্য এটা একটু এসার হয়ে যায় এই টিকিটটা সিকিউর করা। এবং সেটা আপনারা পারবেন কিনা, কারো কোনো লিঙ্ক আছে কিনা আমাকে একটু কাইন্ডলি জানাবেন। সবচেয়ে বেস্ট হয় যদি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে পাওয়া যায়।
দেন হচ্ছে আপনার 3 তারিখে যারা ব্যাক করবেন তাদেরকে হচ্ছে ইনশাআল্লাহ আমরা মদিনা হোটেল থেকে আপনাদেরকে সিও করব। আর 7 তারিখে যারা ব্যাক করবে তাদের সঙ্গে তো আমি থাকবো। এই হচ্ছে আসলে টোটাল হজের জার্নি। এখানে আবার বলতেছি যে টোটাল হজের যে ডু ডোন্টস গুলো বা কিভাবে আপনি হজটা করবেন, কি করা উচিত, কি আমল করা উচিত, উমরাটা কিভাবে করবেন, আপনি মিনার সময়গুলো কিভাবে কাটাবেন, এগুলো একজন আলেম আপনাদেরকে দিয়ে করবে, এই সেশনটা নিবে। তো আমরা হজের হয়তো 15-20 দিন আগে এটা করবো। কাইন্ডলি আপনারা সবাই চেষ্টা করবেন সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত এই সময়টা সিকিউর করার জন্য। আপনাদের কনভেনিয়েন্ট অনুযায়ী আমরা এটা দরকারে ফ্রাইডে করবো, শুক্রবারে করবো, যেন আপনারা সবাই আসতে পারেন, সবার বন্ধ থাকে। যদি বলেন না শনিবারে করতে, তাহলে শনিবারে করবো, আপনাদের সময় অনুযায়ী করবো ইনশাআল্লাহ। তো দ্যাটস অল, মানে আজকের মতন এইটুকুই ছিল। তো আপনাদের যদি কোশ্চেন থাকে তাহলে বলতে পারবেন।